এই বিচারটা কি এই রিপোর্টের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? আরেক শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত। এটা প্রশ্রয় কেন দিয়েছে আমি জানি না। আমি রাত দিন কাজ করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়েই। গতকালকে যখন আমি আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। এই বিষয়টা কি, কেন হলো, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি। আপনি যে প্রসিকিউটর কথা বললেন, তিনি সম্ভবত আজ থেকে 2 দিন বা 3 দিন আগে তিনি আমার কাছে একটা পদত্যাগপত্র দিলেন। সেই পদত্যাগপত্রের ভাষাটা ছিল সম্ভবত এরকম যে তিনি আগে শিক্ষকতা করতেন এবং তিনি তার শিক্ষকতায় ফেরত যেতে চান। তিনি এই ট্রাইব্যুনালে কাজ করার অপারগতা প্রকাশ করলেন। তো আমি এইটা পাওয়ার পরে বরঞ্চ আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এতদিন কাজ করেছো, এখন কি হঠাৎ করে চলে যেতে চাচ্ছ কেন? তখন তিনি যেটা আমাকে বলছিলেন যে স্যার, আমি আমার প্রফেশনে আসলে আমি দীর্ঘদিন ছিলাম, আমাকে সেখানে আনা হয়েছিল, আমি আমার প্রফেশনে ফেরত যেতে চাই। তো যখন একজন পদত্যাগ করে তাকে আর তো রাখার আমার আর কোনো স্কোপ থাকে না। আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং প্রসিডিউরালি যেটা করতে হয় আমি আমাদের আইন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয় সেখানে আমি পাঠিয়ে দিয়েছি এবং সম্ভবত সেটা গৃহীত হয়েছে। উনি গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যে সব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। এই হচ্ছে বিষয়। আর আজকে সকালবেলা আমরা যেটা ওই যে বললাম যে 2 জন প্রসিকিউটর নবনিযুক্ত, তাদের সাথে একে অপরের সাথে পরিচিত হলো। আর আমাদের যে এখন যে চলমান মামলাগুলো আছে, আমরা কয়েকটি মামলা সম্পর্কে এটা আপনাদের সাথে আমি ফ্র্যাঙ্কলি বলি, যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এবং মূলত আমাদের আজকের এই সকালবেলার বৈঠকটা এই কারণেই ছিল। আর অনেকগুলো বিষয় আছে যে আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু থাকবে, এগুলো তো আমরা পাবলিকলি বলার কোনো সুযোগ নেই, বলতেও পারবো না। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটি বাংলাদেশের সব গণমাধ্যমে এখন রিপোর্ট হচ্ছে, তো এই রিপোর্টের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে যিনি পদত্যাগ করেছেন তিনি তার পদত্যাগ মানে একটা বিবৃতিতে লিখেছেন যে এটি একটি টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্ক যদি হয় তাহলে এই টিমের যিনি লিড দিয়েছেন তিনি কি এই দায়িত্ব এড়াতে পারেন কিনা, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি? এটা আপনারা তদন্ত করবেন কিনা? আচ্ছা, আমি 3টা প্রশ্নই আমি আলাদাভাবে বলি। আপনার প্রথম প্রশ্নটা বোধহয় কীরকম ছিল? এটা একটা টিম ওয়ার্ক ছিল এবং টিম ওয়ার্ক হলে চিফ প্রসিকিউটরের দায়িত্ব এড়াতে পারেন কিনা এবং বিচারগুলো প্রশ্নবিদ্ধ হয় কিনা এই ধরনের ঘটনায়? শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম, আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয়, নির্লিপ্তভাবে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে। আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেভাবে না পারেন, আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে নিউজটা আমরা পেয়েছি, এটা তো
এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই তখন। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকুন ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই অভিযোগটা কি আপনারা মানে নিশ্চিত মেনে না যাচাই করেছেন? আমি এখন মাত্র তো আজকে পেলাম, বললাম যে যদি কোনো ফর্মাল এলিগেশন আসে, এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। আমিন ভাই, এই ট্রাইব্যুনালে আপনি এই অবস্থায় কোনো অ্যাকশনে যাচ্ছেন না? না, আমি অ্যাকশনে যাচ্ছি না। আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আসতে হবে। অডিওটা তো গতকালকে প্রচার হয়েছে। সেটা আমি আপনাকে সেটা বলি, যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কথা পরিষ্কার। অলরেডি 3টা মামলার রায় হয়ে গেছে এবং আশুলিয়ার যে মামলাটা, সেই মামলাটায় আমরা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখেছি, তিনি চিৎকার করে বলেছেন যে আমি টাকা দিতে পারিনি বলে অন্যজনকে রাজসাক্ষী করেছে এবং আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে। এই অভিযোগগুলো আপনাদের আমলে নেওয়ার সুযোগ আছে সেটা কিনা? আমি এখনই বললাম যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে হবে। যেই মামলাটা